65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করতে কাজ করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। ডেঙ্গু মোকাবেলায় বাসাবাড়িতে মোবাইল কোর্ট চালানো হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকাকে বাসযোগ্য মনে করেন না স্থানীয় সরকার মন্ত্রী। পুশিনে ব্যর্থ বিভিন্ন সীমান্ত থেকে শতাধিক ব্যক্তিকে ফেরত নিয়েছে বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি। 8 দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের পরিবারকে আজীবন ফ্রি চিকিৎসা দেওয়া হবে। লাইসেন্স বাতিলের কারণ নেই, জানিয়েছেন আইনজীবী শিশির মনির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আগের সরকারগুলো আমদানি নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। উৎপাদনমুখী নীতি গ্রহণ করলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামই বহাল থাকবে। প্রায় 1.5 দশক যাবৎ হয়েছে লুটপাটের। আপনারাই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির পরে দাঁড়িয়ে আছি এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে জ্বালানি, আপনারা খেয়াল করেছেন আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি। আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সকালে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 3 মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করেছে শনিবার। রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অভিযানের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সতর্ক হবার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে বহুতল ভবনের ছাদ, বাসাবাড়িতে ফুলের টবে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। অভিযানে সিটি কর্পোরেশন ডেঙ্গু দমনে ওষুধ ছড়ানোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অভিযান চালাবে। অভিযানে সরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গু লার্ভা পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে বড় আকারে জরিমানা করার কথা বলেছেন দক্ষিণ সিটির প্রশাসক। বেসরকারি প্রতিষ্ঠান বা বাসা বাড়িতেও অভিযান এবং জরিমানা করার কথা জানিয়েছেন তিনি। উদ্বোধন অনুষ্ঠান রবীন্দ্র সরোবরে অবৈধভাবে মেলা করার জন্য ইজারাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ সিটির প্রশাসক। পরে ডেঙ্গু সচেতনতায় র্যালি বের করা হয়েছে। ট্রেনে পানি পাই, পদ্ম লেট্রিনে পানি পাই, মোবাইল কোড, সাথে সাথে জরিমানা করো এবং ব্যাপক হারে জরিমানা করো। ডেঙ্গু মশা কিন্তু স্বচ্ছ পানিতে জন্মায়। কাজে আমাদের প্রত্যেকটা আঙিনা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। ঢাকাকে বাসযোগ্য মনে করেন না বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শহরে নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই।
প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। এ অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবে না কেউই। কাঠামোগত পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ দক্ষিণের জানালার উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বর্তমান সরকার এমন একটি শহর গড়ে তুলতে চায় যাতে নাগরিকরা সব সুযোগ সুবিধা পায়। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পানি বিশুদ্ধ করা, যে কোনো দুর্যোগের পর জরুরি উদ্ধার তৎপরতা, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার চারপাশের নদীগুলোর ড্রেজিং করা সহ নাগরিক সকল সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। 63 সাল থেকে কলেজে পড়াশোনা নেওয়া কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল সেই ঢাকা শহর আর এখন ঢাকা শহরে আকার আসার পথ স্বাভাবিক। মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। এগুলো প্রবলেমস। এইগুলো আমাদের প্রশাসক এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারাও এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটুকু অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই। চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট সীমান্তের শূন্য রেখা থেকে 61 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড় সীমান্তের শূন্য রেখায় এখনো অবস্থান করছে নারী শিশু সহ 10 জন। সকালে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখায় থাকা 28 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। মূলত বিজিবি শক্ত অবস্থান এবং সার্বক্ষণিক নজরদারির কারণে বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন তিনি। এর আগে বুধবার ভোর 3টার দিকে গোমস্তাপুর উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের সীমান্তে নারী শিশু সহ 28 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এদিকে পুশিনের 36 ঘন্টা অতিবাহিত হলেও পঞ্চগড় সীমান্তে এখন অবস্থান করছে নারী শিশু সহ 10 জন। শুক্রবার রাত 3টার দিকে হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি এবং স্থানীয়দের বাধার পর ভারতের শূন্য রেখায় আটকা পড়েন তারা। 6 শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। তবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেও হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে নয় ভুক্তভোগী পরিবারগুলো। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 2 জন স্টাফকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর পর সরকারের নেওয়া পদক্ষেপ বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইনজীবী শিশির মনির। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। স্বপ্রণোদিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানান শিশির মনির। My role is in between an arbitration. It is in between an arbitrator. We are trying to handle the issue with full satisfaction of all concerned. জানান, 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানান শিশির মনির। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগালি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই।
হাসপাতালটির ব্যাপারে নিজেদের অবস্থানের কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না, উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা দুজন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ এবং হত্যা মামলার রায় কাল বৃহস্পতিবার মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর ফলে রামিসা হত্যাকাণ্ডের 20 দিন এবং বিচার শুরুর মাত্র 7 দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলা রায় হতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা কিভাবে অভিযুক্ত, সাক্ষীরা আসামিদের বিষয়ে কি বলছেন, আইনের বিভিন্ন তথ্য উপাত্ত রেফারেন্স তুলে ধরেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে জানান, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, তাই তিনি আদালতের নিকট আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ আসামি সোহেল রানার ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন, আদালতে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশীয় খাবারের মান নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সুস্থ এবং স্বাভাবিক কোনো বিষয় নয়। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বিএসটিআইকে শক্তিশালী করা হবে। এটি সমাজ বা দেশকে টেকসই করতে হলে দেশের উৎপাদন খাতের উপর প্রতিটি মানুষের আস্থা থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানী তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। জানান, বিএসটিআইয়ের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। অপ্রতুল জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর এবং আধুনিক করে গড়ে তোলা হবে। ভোক্তা সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বিএসটিআইয়ের ভূমিকা আরও জোরদার করার প্রয়োজন বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। সাস্টেইনেবল হতে হয়, একটা দেশ সাস্টেইনেবল হতে হয়। দেশের উপরে যদি মানুষের নিজের আস্থা অর্জন করতে হয়, দেশটাকে একটা ফাংশনাল ক্রেডিবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া এবং ভোক্তা পর্যায়ে যে জিনিসগুলি ভোগ হয় সেগুলির প্রত্যেকটার উপরে মানুষের আস্থা থাকতে হবে। জিলাপি খাওয়ার সময় আপনি যদি এক কামড় জিলাপি খান আর সাথে সাথে আতঙ্কে ভোগেন যে এটার মধ্যে হাইড্রোজ আছে না কি আছে, এটা তো একটা সুস্থ স্বাভাবিক দেশের হতে পারে না, স্বাভাবিকতা হতে পারে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না, দুর্নীতি চক্র থেকে দেশকে বের করতে কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। ডেঙ্গু মোকাবেলায় বাসাবাড়িতে মোবাইল কোর্ট চালানো হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকাকে বাসযোগ্য মনে করেন না স্থানীয় সরকার মন্ত্রী। পুশিনে ব্যর্থ বিভিন্ন সীমান্ত থেকে শতাধিক ব্যক্তিকে ফেরত নিয়েছে বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 নবজাতকের পরিবারকে আজীবন ফ্রি চিকিৎসা দেওয়া হবে, লাইসেন্স বাতিলের কারণে, জানিয়েছেন আইনজীবী শিশির মনির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।